হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। বেচুর ছেলে ১ম স্কুলে গেল। ভাবলাম মাসের ১৫ দিন হয়ে গেল, তারপর একটা স্কুল স্টার্ট হলো। যাই হোক, হতে পারে হয়তো সেই স্কুলের নিয়ম। কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম আমি দেখিনি। তার জন্য অবাক হচ্ছি। ওকে? তো ১ম দিন বাবা সঙ্গে করে নিয়ে যাচ্ছে উইথআউট স্কুল ড্রেস। কেজি 1 হলো ছেলেটা। ঠিক আছে? ক্লাস 1 নয়। এখন আমরা রেকটিফাইড হয়ে গেছি। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এখনো স্কুল ড্রেস নেই। অবাক লাগে। স্কুলটা কি আদৌ সেইরকম স্ট্যান্ডার্ড কিনা সেটা তো এই মানে ড্রেসিং একটা সিস্টেম না থাকলে আমাদের সেটাই মাথায় আসে। ঠিক আছে? তো মাইনেপত্র যা বলছে তাতে তো স্কুল ড্রেস একটা থাকা দরকার, তাই না? তো বাবার সঙ্গে ছেলেটা ১ম দিন স্কুলে যাচ্ছে। তাতে বাবার কতটা ভালো লাগছে জানি না। ছেলেটার ভালো লাগছে। কারণ সে দাবি করছে বাবা প্রতিদিন নিয়ে যাবে তো। মানে এটা একটা আবদার বলতে পারো। বাবা-মার সঙ্গে বাচ্চারা স্কুলে যেতে কিন্তু স্বভাবতই ভালোবাসে। আর ফিরে আসতে আরো বেশি ভালোবাসে। কারণ ফিরে আসার সময় ওই যে টুকটাক খাবারের একটা বায়নাটা কিন্তু লেগে থাকে। এবার দেখো বাচ্চাটা স্কুল থেকে ফিরত এলো। ছাদের উপর উঠে ওরা তো ওদের তো এখন ছাদেই কাজ কারবার। ঘরে রাত্রিবেলা দেখা যায়। তো ছাদের ওপরে বাবার সঙ্গে বাচ্চাটা ছাদের কার্নিশে দাঁড়িয়ে দেখলাম আরকি দাঁড়িয়ে আছে। তো দেখলাম সেখানে ওই পাশের বাড়ির যে একটা বোন টাইপের বাচ্চা আছে না? যে বাচ্চাটা মানে বেচুর ছেলের সঙ্গে খেলাধুলা করে। তো সেই মেয়েটিও স্কুলে ভর্তি হয়েছে। আর বেচুও বলছে বোনও স্কুলে ভর্তি হয়ে গেল এবং ওই একই স্কুলে ভর্তি হয়েছে। ঠিক আছে? এইবার বাচ্চাটা বলছে, "বনু আমি তো পরে গেলাম স্কুলে। আমি গিয়ে দেখি ক্লাসে মনু অলরেডি বসে রয়েছে।" বেচু কথাটা শুনেছে কিন্তু সেটাকে কাটেনি। না কেটে কি করেছে? সেটাকে ছেলের ভুল বলে চালাবার চেষ্টা করছে। যে বাচ্চা তো কি না বলছে বুঝতে পারছে না। হয়তো না বুঝে কথা বলছে। কিন্তু বেচু এটা যদি সকালবেলা হতো তাহলে বাচ্চাটা ভুল বুঝেছে বুঝতাম। কিন্তু বাচ্চাটা পুরো স্কুল করে বাড়ি এসছে। তারপর সে বলছে ও যে ক্লাসরুমে ছিল সেই ক্লাসরুমেই বাচ্চাটাও বসেছিল। মানে ওই বনু। তার মানে বাচ্চাটা অ্যাকচুয়ালি কেজি 1 এ ভর্তি হয়েছে। তার লোয়ার ক্লাসে ভর্তি হয়নি। অর্থাৎ তার বাড়ির লোকের ডিসিশন হয়তো সেভাবেই তাকে তৈরি করে একদম কেজি 1 এ গিয়ে ভর্তি করেছে। তাহলে এখান থেকে বুঝে নিতে হবে বাচ্চাটা কিন্তু যে ক্লাসে পড়ছে সেই ক্লাসে ওই ওর থেকেও কম বয়স্ক স্টুডেন্ট কিন্তু পড়ে। ঠিক আছে? এইবার দেখো এর আগের একটা ভিডিওতে আমি শুনেছিলাম হালকা করে, অতটা তখন গুরুত্ব দিইনি। বাচ্চাটা বলছিল তার বাবার সঙ্গে কথা বলতে, বলতে ও যে ক্লাসে পড়ে সেই ক্লাসে ওই হলো সিনিয়র। ও বলছিল কথায়, কথায়। এখন হয়তো এটা কথার কথা হিসেবে ভেবে নিয়েছিলাম। কিন্তু এখন এই বুঝতে পারলাম এটাই ফ্যাক্ট। বাচ্চাটা বয়স অনুযায়ী একটু বেশি বয়সে ক্লাসে পড়ছে। তার ফলে ওর থেকে কম বয়সী যারা স্টুডেন্ট আছে তারা যেরকম কেজি 1 এ ওঠার বয়স সেই বয়সে গিয়ে ভর্তি হয়েছে। ফলে কি হয়েছে? একটা এইজ গ্যাপ ও বুঝতে পারছে এবং এটা ও আশপাশের স্টুডেন্টদের দেখে বুঝতে পারছে। কারণ যাদের ও বোন বলছে, যাদের ও ভাই বলছে, ঠিক তারা ওর সঙ্গে একই ক্লাসে পড়ছে। এটা কিন্তু বাচ্চাটার মনে স্ট্রাইক করেছে। তার জন্যই ও আগের দিনের একটা ভিডিওতে যখন বলছিল, "আমি ক্লাসে সিনিয়র, আমি তো সবার থেকে বড়।" তখন কথাটা ও বললেও আমি অতটা বুঝতে পারিনি। কিন্তু আজকে এই বোন যখন বলছে একই ক্লাসরুমে বসেছে, আগের থেকেই গিয়ে বসে রয়েছে, তখন ব্যাপারটা কিন্তু অনেকটাই আজকে ক্লিয়ার হয়ে গেল। এই তো সবে শুরু। বাচ্চাটার মনে স্ট্রাইক করতে শুরু করছে যে সে যে ক্লাসে পড়ছে সে ক্লাসে সবার থেকে বড়। এটা কিন্তু ক্রমশ আস্তে, আস্তে আরো চাপের বিষয় হবে এবং এটা ওকে মানসিক চাপ দেবে। এইবার যদি বেচ্চুরা ওকে ঠিকভাবে পড়াশোনা না করিয়ে অনেকেই করে দেখবে যে বাড়িতে ভালো করে চাপ দিয়ে, টিউটর দিয়ে, মেন্টর দিয়ে ভালো করে পড়ালো। পড়িয়ে একটু এক্সট্রা চাপ দিয়ে আ অন্য কোনো স্কুলে ক্লাস 1 এ গিয়ে ভর্তি করে দিল। এটা কিন্তু অনেকেই করে। সবাই যে কেজি 1, কেজি 2 পড়ায় এমন নয়। যারা অল্প বয়সী বাচ্চাদের স্কুলে পাঠাতে চায়, বাড়িতে সেভাবে পড়াশোনা করাতে পারে না, তারা স্কুলে দিয়ে রাখে। নার্সারি, কেজি 1, কেজি 2 এইভাবে এগোতে চায়। ঠিক আছে? তো যাই হোক এই ব্যাপারগুলো মানে বাচ্চাটার মনে আস্তে, আস্তে কিন্তু স্ট্রাইক ফেলছে। আর বাবা তো আবোদা। সে শুধু নিজেকে, নিজের খাওয়া, নিজের কাজ, কাজ যে কি করে সেটা তো আর আমরা দেখতেও পাই না, জানতেও যাই না। আর আছে কিছু পিকনিক একটা কনটেন্ট শুরু হয়েছে এই বছর দেখা যাচ্ছে। আচ্ছা এই পিকনিক প্রসঙ্গেও কিছু কথা বলব। তার আগে ওই মাছ ধরার প্রসঙ্গ নিয়ে কিছু বলার আছে। সেটা হলো এচ্চু সকালবেলা কিছু গঙ্গার মৌরলা মাছ কিনে এনেছে। কারণ এই মাছটাকে আমি চিনি। আমাদেরও গঙ্গায় এই মাছগুলো ওঠে এবং লোকাল বাজারে বিক্রি হয়। ঠিক আছে? যদিও আমি এই মাছ কোনোদিনও খাইনি। যাই হোক, এইবার বেচু বলছে, "এই মাছটা খুব পুষ্টিকর।" হ্যাঁ, বেসিক্যালি পুষ্টিকর। এর গায়ে কোনো রক্ত নেই বা বলতে পারো সাদা রক্ত আছে। আচ্ছা, ভালো কথা। কিন্তু এর গায়ে কোনো রক্ত নেই এই কথাটা বিশ্লেষণ করা প্রয়োজন। কারণ কোনো প্রাণী রক্ত ছাড়া বাঁচতে পারে না। এটা প্রধান কথা। কোনো জীব রক্ত ছাড়া বাঁচতে পারে না। আ এইবার সবথেকে বড় কথা তাহলে এর গায়ে রক্ত থাকলে তো লাল দেখাবে। তো সেটা কেন দেখা যাচ্ছে না? সাদা রক্ত বলছে কেন? তো এইখানে বলতে পারি যে অ্যাকচুয়ালি আমাদের রক্তের রং লাল হয় হিমোগ্লোবিনের কারণে। তো এই মাছের রক্তে মানে গঙ্গার মৌরলা মাছের রক্তে হিমোগ্লোবিন বা রঞ্জক পদার্থটা কম থাকে। তার জন্য
এটাকে সাদা দেখায়, ঠিক আছে? কারণ রক্ত ছাড়া মাছ হয় না, ঠিক আছে? এটাই হলো আসল কথা। সাদা রক্ত বলেও কিছু হয় না। রঞ্জক পদার্থের কারণেই ওটাকে আমরা ফিকে দেখছি। ওকে? তো যাই হোক, সেই মাছটা সে নিয়ে এসছে, সেটা তার মা রান্না করেছে। তো সেই মাছটা তো অলরেডি রান্না করা আছে। কাজেই পরবর্তীকালে যে মাছটা ওই জেলেরা এসে ধরলো, সেটা একটু বেলা করে। তার জন্যই বেচু হয়তো বাড়িতে ছিল না ওই সময়। তো সেই কারণে তারা মাছপত্র দেয়নি, যেটা বেচু বলছে সেটা ডাহা মিথ্যা কথা বলছে। কারণ সে তারপরেও ওই পুকুরে জাল ফেলে মাছ ধরেছে, এটা যেমন হতে পারে না। তারাও মাছ নিতে এসে পুকুরে মাছ রেখে যাবে, এটাও হতে পারে না। তো তারাই তাদের মতো করে কিছু মাছ, একটা বড় মাছ আর কিছু ছোট মাছ রেখে গেছে। যেটা বেচু তার মাকে বলেছে রান্না করার জন্য। তো মা বলেছে, "একবার রান্না করেছি, আবার কিসের প্রয়োজন?" তো সেই কারণে ও বলল, "তাহলে এটাকে নিয়ে যাই, গিয়ে পিকনিক করি। রোজই লোকের পয়সায় খেয়ে আসি, তো আজকে ঘরের মাছ নিয়ে যাই। তাতে কি বেচুর পয়সাটা লাগবে না।" তো চলে গেছে। চলে গিয়ে যথারীতি ৩-৪ জন বন্ধু-বান্ধবের সঙ্গে পিকনিক করতে শুরু করেছে। তো পিকনিক নিয়ে বলার একটাই কথা আমার এখানে মনে হচ্ছে যে, যাদের সঙ্গে বেচু পিকনিক করে, তো তার মধ্যে একটি লোকের দোকান আছে। সেটা আমি জানি, কারণ এর দোকানে মাঝে, মাঝেই বেচু তার ছেলেকে নিয়ে যায়। বাদবাকি যারা রয়েছে বেচু সমেত, তাদের এক্সট্রা কোনো কাজ নেই। আজকে বলতে বাধ্য হচ্ছি, এই যে রোজ, রোজ পিকনিক, রোজ, রোজ উইকডেজে, এটা কোনো শনি রবিবার নয়। তো কারা পিকনিক করে? ঠিক আছে? ছুটির দিন নয়, একটা অফিসের দিনে, মানুষ কাজের দিনে কি করে পিকনিক করতে পারে রোজ, রোজ এই দুপুর বেলাটায়? এটা যদি রাতের বেলা হতো তাও মানা যেত। দুপুর বেলায় কি করে পিকনিক করে উইথআউট কাজ? তার মানে এরা প্রত্যেকেই বেকার। ওই দোকানদার যে আছে সে দুপুরবেলা দোকান বন্ধ করে বলে আসতে পারে। না হলে সে কিন্তু আসতও না। যথারীতি সেটার কারণ হিসেবে সে মাছ যেহেতু দেরিতে এসছে, মাছ রান্না যেহেতু দেরিতে হচ্ছে, তো সে ওই ভাজা মাছ দিয়ে খেয়েই চলে গেছে। কাজ যার থাকবে না, সে এরকম বেকার পিকনিকের জন্য বসে থাকবে না। এটাই হচ্ছে বেচু নিজে মুখেই প্রমাণ দিয়ে যাচ্ছে যে, যার কাজ আছে সে ঠিকই চলে যাবে। আর যাদের কাজ নেই, অ্যাকচুয়ালি বেকার, তো তারাই এইরকম পিকনিক অর্থাৎ খাওয়ার জন্য বসে থাকবে। ঠিক আছে? দেখো, এরা কি বাড়িতে খেতে পড়তে পারে না? তা নয়। এদের হচ্ছে সবই হচ্ছে কনটেন্ট করার জন্য বেচু এদেরকে জোগাড় করেছে। "ভাই তোরা ঘরে কি খাবি? চল আমরা অমুক জায়গায় খাই। আমার ভিডিওতে পয়সা হবে, দেন আবার আমি পিকনিক করব।" তো এইভাবে এদেরকে টোপ লাগিয়ে এই ব্যাপারটা করতে চাইছে। আরো কারণ আছে এদেরকে টোপ লাগাবার। দুদিন পরেই তো আবার ঘুরতে বেড়াতে যাবে। কাজেই অ্যাকচুয়ালি বেচু এখানে দল পাকাচ্ছে। এই পিকনিক করা মানে কি বলতো? দল পাকাচ্ছে। আর যাদের সঙ্গে করছে তাদেরও কোনো কাজ নেই। তাই তারা এই বেচুর সঙ্গ দিচ্ছে অ্যাকচুয়ালি। এই বেচুও যেরকম বেকার, ওই পাবলিক গুলো যারা এর সঙ্গে আছে প্রত্যেকেই বেকার। মানে খুচ-খাচ এটা ওটা করে সরে খায়। পরিষ্কার কথা। মানে আ নিজের জন্য কোনো কম্প্যাক্ট কোনো কাজ কারোরই নেই। মানে ১০ টা ৫ টা ডিউটি দেওয়ার পাবলিক এরা নয়। মানে ঘরে থাকবো আর বোনের মোষ তাড়াবো। এই হয়েছে এদের অ্যাকচুয়াল মেন্টালিটি। তার জন্যই তো বেচুর সঙ্গে এরা সাথ দিচ্ছে। বেচুর সঙ্গে এদের পড়ছে, সোজা কথা। তো এইবার চলে আসি আমাদের জাস্ট দিদির কথায়। বেচু প্রসঙ্গ এটুকুই ছিল। এর বেশি আর কিছু আমার বলা নেই। কারণ জাস্ট দিদির কথা আমি এই ভিডিওতেই বলে দেব। আলাদা করে ভিডিও করব না। তো দেখলাম তাকে, আবার সে টেপি করে কিছু ভিডিও করেছে। তো সেখানে তার খুব মনে হচ্ছে সেই ভিডিওতে বেচুর বাবার বলা কিছু কথা। অর্থাৎ বউকে বাপের বাড়ি যেতে দিতে বেচুদের ভারী আপত্তি ছিল। কারণ বাপের বাড়ি গেলে নাকি বউ খুব বেড়ে যেত। অর্থাৎ তার বাইরে, বাইরে মন হয়ে যেত। তার জন্য তারা বাপের বাড়ি যাওয়াতে তাদের আপত্তি ছিল। ঠিক আছে, ভালো কথা। এটা জাজ দিদির খুব মনে হচ্ছে এবং এটাই সঠিক। কারণ টিনু যবে থেকে এই শ্বশুরবাড়ি ত্যাগ করেছে, তবে থেকে তার বাপের বাড়িতে না টিকতে পেরেছে, না কোনো ফ্ল্যাটে টিকতে পেরেছে। তো আজ দিল্লিতেও টিকতে পারছে না। এটা হচ্ছে জাজ দিদির বক্তব্য। অর্থাৎ মেয়েটার জীবন একেবারে যাযাবরের মতো হয়ে গেছে। মানে প্রচুর চিন্তাভাবনা থেকে বলছে আরকি। তো যাই হোক, যাযাবরের মতো হলেও এই মেয়েটাই তো তার নিজের বুদ্ধি বলে বা চিন্তাভাবনা দিয়ে জাজ দিদিকে মুক্তি দিয়ে গেছে। ফালতু কেসে থেকে পয়সা খরচ করে যেমন টিনুর কিছু লাভ হতো না, এই জাজ দিদিরও তো যাচ্ছিল। তো সেটা তো যেমন ও নিজের ভেবেছে, সেরকম জাজ দিদিরও তো ভেবেছে। এমন তো নয় শুধু নিজে বেঁচেছে, অন্যজনকে বাঁচায়নি। তো সেই জায়গা থেকে যেটুকু মুখোশ পরা সম্ভব জাজ দিদি কিছুদিন ছিল। তো এখন আবার তার মুখোশটা ভারী মনে হচ্ছে। তার জন্য সে আবার টিনুর পেছনে বলতে শুরু করছে। কারণ সে পুরনো কনটেন্টে ফিরতে চাইছে। কারণ না হলে তার ভিউয়ার্সরা তাকে দেখবে না। এটা তো বুঝতে হবে। তো যাই হোক, চেষ্টা করছে ভিউজ হওয়াবার একটা প্রসেস ভাবছে। তো যাই হোক, কথাটা হচ্ছে এটা, জাজ দিদিকে বলতে হয় যে আজকে পুরনো কাসুন্দিটা আমাকেও একটু ঘাঁটতে হচ্ছে। আজকে যখন টিনুদের ওই ঘটনাটা ঘটলো, অর্থাৎ ও বেরিয়ে গেল, থানায় গেল, তারপরে বেচুর ওই বিখ্যাত লাইভটা এলো, তারপরে ওদের কোনো খবর নেই। তারপরে জাজ দিদিদের তাদের বাড়িতে যেতে দেখলাম। আরেকজনও ছিল ক্রিয়েটর, তোমরা নিশ্চয়ই জানো, আমাদের সেই টুনির বাসা। তো এরা সবাই গেল। তারপর থেকে এই বেচুদের আবার মুখ আমরা দর্শন করতে শুরু করে দিলাম। এই যে একটা সফর আমরা দেখেছিলাম, তো সেই সফরটা যদি না হতো, আমি আজকে সেটাই আলোচনা করতে এসেছি যে তাহলে কি হতো? অর্থাৎ ওই লাইভটা করেছে অবধি ঠিক আছে। তারপরে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটর যারা গিয়ে এই যে খোঁজ খবর আনার বিশাল চেষ্টা করলো দর্শকদের জন্য, আ চিন্তা কম করাবার জন্য, তো তারা যদি না যেত তাহলে কি হতো? কেন এরাই তো দুজন নয়, এরকম আরো অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটর আছে। সবাই গেছে তা নয়, এরাই গেছে। এমন নয় যে এদের যেতেই হতো, এরা না গেলে কোনো খবর পাওয়া যেত না। যেতেই হতো কেন? কন্ট্রোভার্সি ক্রিয়েটর মানে আমরা কনটেন্ট করব YouTube এ অন ক্যামেরা।
কারোর বাড়ি গিয়ে নয়, কারণ আমরা কোনো রিপোর্টার নই, আমরা কোনো কার্ড নিয়ে ঘুরিও না। কাজে আমাদের সেই এখতিয়ারটা নেই। কিন্তু এরা করেছিল, মানবিকতার কারণে করেছিল, যাই হোক। তো করেছিল, তারপর কি হয়েছিল আজকে তার পুরো ঘটনাটা আমাদের সামনে রয়েছে। কিন্তু যদি না যেত তাহলে কি হতো? আজকে যদি এরা না যেত, এই যে বেচু কি এত বাড়তে পারতো? বাড়তে পারতো না কিন্তু। কারণ এই জাজ দিদি এই বেচুদের পাশে বসিয়ে তখনকার দিনে বসে বলেছিল সে দেখিয়ে দেবে কিভাবে ব্লগিং করতে হয়, কিভাবে ভিউয়ার্সদের সঙ্গে কথা বলতে হয়, কিভাবে ভিউয়ার্সদের পকাতে হয়, কিভাবে ভিউয়ার্সদের মাথায় ঘোল ঢালতে হয়, বা বলতে পারো ব্রেন ওয়াশ করে নিজের দুঃখ দুর্দশা ভিউয়ার্সদের সামনে তুলে ধরতে হয়, আর কিভাবে দান সংগ্রহ করতে হয়। এবং এই জাজ দিদিই বলেছিল কোনোভাবেই টেপিকে বাড়িতে নিয়ে আসবে না, নিয়ে আসা যাবে না। এমনকি ওই চক্রবর্তী ম্যাডামও যখন এসেছিল তখনও বলেছিল এই জাজ দিদি কোনোভাবেই যেন টেপি এই সংসারে না ঢুকতে পারে। এবং এই জাজ দিদির সঙ্গে গলা মেলিয়েছিল বেচুর ফ্যামিলি। ঠিক আছে? তাহলে আজকে যদি এরা না যেত তাহলে কি এই বেচুদের ফ্যামিলি এইভাবে মাথা তুলে দাঁড়াতে পারতো? তোমাদের মনে হয়? প্রচণ্ড ব্যাকআপ দিয়েছিল এই বেচুদের। হয়তো এই ব্যাকআপটা যদি বেচুরা না পেত তাহলে বেচু হয়তো একসময় বাধ্য হতো তার শ্বশুরবাড়িতে যেতে এবং যে কোনোভাবে তার বউকে নিজের সংসারে ফিরিয়ে আনতে। আজকে কিন্তু বেচু বাধ্য হতো। এই যে একটা ডিসটেন্স সেটা কোনোভাবেই তৈরি হতো না। এইবার তোমরা বলতে পারো যে টিনু কি ফিরতো? দেখো টিনু কিন্তু গিয়ে থেকে তার বাপের বাড়িতেই ছিল। এটা সবাই জানে, আমরা ভিডিও মারফত দেখেছি, সেখানেই ছিল। এবার এই বেচু যদি নিজের ছেলেকে নিয়ে নিজের শ্বশুরবাড়িতে নিজের বউয়ের কাছে গিয়ে ছেলেটাকে তার কোলে তুলে দিয়ে বলতো, "তুমি যখন চলে এসেছো ছেলেকে সঙ্গে করে রাখো। আর যদি সংসারে যেতে হয় ছেলেকে নিয়ে ফেরো।" এই কথাটা যদি বলতো, সে তো স্বামী, তার তো স্ত্রীর ওপর পূর্ণ অধিকার আছে। সে তো এই জোরটা দেখাতেই পারতো। এবং এটা যদি বেচু তখন করতো তাহলে দুটো জিনিস হতো। একটা, টিনু যদি ফেরার থাকতো তাহলে ফিরে আসতো। আর যদি না ফিরতো তাহলে বেচু কিন্তু আজকে টোটালি নির্দোষ প্রমাণিত হয়ে যেত। বুঝেছো তো? এটা কিন্তু পুরোপুরি হতো। কিন্তু এখানেই অনেকে বলতে আসবে, "বেচু যায়নি তো কি হয়েছে? জলপাইগুড়ির কাকু কাকিমা তো গেছিল।" আরে ভাই, দুধের স্বাদ কি ঘোলে মেটানো যায়? বা ঘোল কি মেটাতে পারে? যে আসলে এই মান অভিমানটা ভাঙতো, এই ডিসটেন্সটা কমতো, সে না এসে সে অন্যজনকে পাঠাচ্ছে। এটা তো আরো ডিসটেন্স বাড়িয়ে দিচ্ছে। কেউ কি জানে? আমরা কি দেখেছি? বা বেচুও কি পুরোপুরি জানে? বা যারা এসছিল তারাও কি জিনিসটা ক্যামেরাবন্দী করেছে? যে যারা এসছিল জিনিসটা মিটমাট করতে তারা অ্যাকচুয়ালি কি কথা বলেছে? কেউ কি ক্যামেরাবন্দি করেছে? না তার কোনো প্রমাণ আছে, না প্রুফ আছে, না আমরা কিছু দেখেছি। কাজেই এখানে আমি সবসময় বলি যেকোনো সম্পর্কে গন্ডগোল হলে কোনো মিডলম্যানকে দিয়ে কাজ করানো একদমই ঠিক নয়। কারণ সে কি বলছে না করছে বা তার মনে কি আছে সেটা কে বলতে পারে? এরকম বিশ্বাসী কেউ নেই। আজকে নিজের দোষের জন্য বেচুর সংসার ভেঙে গেছে। এখানে কারোর কিছু করার নেই। সে নিজে পারতো এই ডিসট্যান্সটা মিটিয়ে নিতে, বা এই পাতানো দিদিকে বাড়িতে না এন্ট্রি দিতে, বা অন্য লোককে খুব বেশি না মাথায় তুলতে। অ্যাকচুয়ালি এর পেছনে বেচুর মাও সমানভাবে দায়ী। সেও চায়নি যে বৌমা তার সংসারে ফেরত আসুক। কারণ সে ততক্ষণে সংসারের কর্ত্রী হওয়ার পুরনো অভ্যাসটা আবার জিইয়ে নিয়েছে। অর্থাৎ সে আবার কর্তৃত্ব পেতে আরো বেশি আগ্রহী হয়ে উঠেছে এবং সে তখন ভাবছে এখন বউ আসার কি প্রয়োজন? তাদের তো সবই আছে। বউ আসলে যেটা হওয়ার বংশধর নিয়ে তো বসে আছি। প্লাস এখন যারা এসেছে তাদের দ্বারা ভিউজ আপ হচ্ছে। আবার যদি ব্লগিংটা রমরমা করে চলতে থাকে তাহলে তো আর কিছু বলারই নয়। তারপরে সেই যে একটা গিফটস আসা শুরু হলো, এতে এদের লোভ আরো বেড়ে গেল। অর্থাৎ সম্পর্কটা যেটা মেটানো যেত সেটা আর মেটানো গেল না। যে যার পথে এগোতে লাগলো এবং আজকের ডেটে বাচ্চাটা ভিকটিম। এই বাচ্চাটা হলো ভিকটিম, যেটা আজকে আমরা সবাই যারা এদের ফলো করি প্রত্যেকে বুঝতে পারছি এবং প্রত্যেকে প্রত্যেকের মতো করে অভিমত দিয়ে যাচ্ছি। তাই বলি জাজ দিদি এত বড় বড় কথা না বলে সেদিনকে যাওয়াটা যদি না যেতে আজকে গল্প কিছু আলাদাই হতো এবং হয়তো সেটা এই বাচ্চাটার পক্ষে পক্ষে অনেক মঙ্গল হতো। আজকে ২.৫ বছরের শিশু, দুগ্ধপোষ্য শিশু বলে যে মানে লোকের অনুকম্পাটা নিতে চাইছে বা নিতে চেয়েছে সবাই, সেটা তো সত্যি নয়। একটা ২.৫ বছরের শিশু দুগ্ধপোষ্য শিশু হতে পারে না। সে তার অভ্যাস থাকতেই পারে। ঠিক আছে? মার সঙ্গ পাওয়া সে সব বয়সের শিশুর এটা অধিকার। ২, ২.৫, ১০, ৫ এটা কোনো বয়স নয়। মায়ের সঙ্গ সবাই পায়। ওই বয়স্ক বেচু দেখো মার সঙ্গ ছাড়ে না। তাহলে বাচ্চাটা কেন মার সঙ্গ পাবে না? এটা তো প্রশ্ন। আজকে বাচ্চাটা একসময় প্রশ্ন করবে, "তোমরা যে অপরাধে আমার মাকে দুষছো সেই অপরাধের অপরাধী কোথায়? মা তো দিব্যি আছে, একা আছে এবং একা লড়াই করে যাচ্ছে।" এই প্রশ্নের উত্তর কে দেবে? বাচ্চাটা কিন্তু ক্রমশ প্রশ্ন নিয়ে বড় হচ্ছে। ওর মনে অনেক জিজ্ঞাসা এবং এই জিজ্ঞাসাগুলো যেদিন ফুলফিল হবে কেউ সামনে টিকবে না। এটা কিন্তু ফ্যাক্ট। অ্যাকচুয়ালি জাজ দিদি নিজের চ্যানেল গ্রো করতে গেছিল এবং চ্যানেল গ্রো করতে করতে গিয়ে এদের গ্রাস করতে চেয়েছিল এবং তার জন্য ভিউয়ার্সদের কাছ থেকে গিফট চেয়েছে, এদের লোভ বাড়িয়ে দিয়েছিল এবং এরা যখন পুরোদস্তুর লোভীতে পরিণত হয়ে গেছে তখনই সে পুরোপুরি গাড়িয়ে বসেছিল এবং দেখো
সে যেটা চেয়েছিল সেটা তো তৈরি করে ফেলেছিল। তারপরে ওভার কনফিডেন্স যে আরো। কন্ট্রোভার্সি ক্রিয়েটর তো আমি হয়েইছি এবং আমার সাবস্ক্রাইবার অনেক বেড়ে গেছে, চ্যানেল গ্রো আমি করে ফেলেছি। আমার ইনকাম অনেক বেশি হয়ে গেছে এবং তাতে আমি অভ্যস্ত হয়ে পড়েছি। এইবার সে চেয়েছিল পাওয়ার, সম্মান। সেটার জন্য সে কারোর হাত ধরে ওয়াইটিতে প্রবেশ করালো এবং তার কাঁধে মাথা দিয়ে তার কাঁধে পা দিয়ে উঠতে চেষ্টা করলো। কিন্তু সেই যে অতিরিক্ত চাওয়া, ওভার কনফিডেন্স তাকে ডুবিয়ে দিল। ঠিক আছে? তো এখন আপাতত সে একটা জায়গায় রয়েছে, আবারও লড়াই করে এগোতে চাইছে। তো কতদূর কি করতে পারবে সেটা তার ভবিষ্যৎ, আমাদের চিন্তার বিষয় নয়। কিন্তু সবকিছুর পেছনেই যে এই টেপিকে দায়ী করতে আসে, সেটা সে নিজেও জানে টেপি পুরোপুরি দায়ী নয়। কিন্তু সে স্বীকার করবে না। সে যদি আজকে স্বীকার করতে বসে নিজের দোষ, তাহলে তার ভিউয়ার্সরাই আগে তাকে প্রত্যাখ্যান করবে বা তার সঙ্গ ছেড়ে দেবে। সেই ভয়টা বরাবরই তার ছিল, আছে এবং থাকবে। তো সেই জন্যই কিছু রেখে, কিছু ঢেকে তারপর সে বক্তব্য রাখতে আসে। তো এটুকুই ছিল আজকে আমার বক্তব্য। নেক্সট ভিডিওতে আরো কিছু বলার থাকলে অবশ্যই বলব। কারণ বলার জন্যই তো আছি আর বলার জন্যই ভিডিও করা। তো কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড হাইপ করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ঠিক আছে? এখনকার জন্য এইটুকু। টাটা, বাই।